গুড মর্নিং ফ্রেন্ডস, আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2022 মামলা নিয়ে। তোমরা সকলেই জানো আজকে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ 2022 মামলার কিন্তু শুনানি আছে। তো এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে। যারা আমার ভিডিও প্রথমবারের জন্য দেখছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এবং যারা আমার রেগুলার ভিউয়ার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। তো চলো এবার আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তোমরা সকলেই অবগত আজকে 2022 মামলার হিয়ারিং কিন্তু হচ্ছে জাস্টিস এএস বোপান্না এবং সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে 33 নম্বর সিরিয়ালে। তো এইটুকু মোটামুটি ক্লিয়ার। এবারে আমরা আসি 2022 মামলার জাজমেন্টকে আজকে দিতে পারে কিনা। দেখো 2022 মামলার কিন্তু একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট আজকে চলে আসতে পারে, তবে সম্ভাবনা 100% বলবো না, তবে সম্ভাবনা কিন্তু আছে জাজমেন্ট চলে আসার। কারণ এই প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে চলছে এবং বেঞ্চটাও পরিবর্তন হয়েছে। সেখান থেকে কিন্তু বেঞ্চ পরিবর্তন হওয়ার পর, অর্থাৎ জাস্টিস হিমা কোহলি ম্যামের বেঞ্চ পরিবর্তন হওয়ার পর থেকে কিন্তু মামলাটা কিন্তু খুব তাড়াতাড়ি ওঠে এবং খুব তাড়াতাড়ি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু শুনানিও হতে দেখা গিয়েছে। তো সেখান থেকে যদি আজকে জাজমেন্ট চলে আসে অবাক হওয়ার কিছু নেই। তো জাজমেন্ট আসলে জাজমেন্টে কী আসতে পারে? জাজমেন্ট আসলে 2022-এর পক্ষে আসতে পারে না বিপক্ষে আসতে পারে, এটা এখন মূল বিষয়। দেখো 2022-এর পক্ষে আসতে হলে একটাই শুধু কারণ, সেটাতে মানবিক কোনো দৃষ্টিভঙ্গি থেকে আসতে পারে। তাছাড়া লজিক্যালি যদি বলো তাহলে কিন্তু 2022-এর দিকে জাজমেন্ট আসছে না, এবং গতদিনকে যা হিয়ারিং হয়েছে সেই হিয়ারিং অনুযায়ী 2022-এর দিকে কিন্তু জাজমেন্ট আসার সম্ভাবনা খুবই কম। তোমরা সকলে যারা 2022-এর যে ডিএলএড সেশন, তারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার দাবি রেখে কিন্তু এই মামলাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। তো 2022 মামলা নিজেদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই ম্যাচ করাতে পারেনি, সেখান থেকে তারা দাবি রাখলে তার হবে না। একটাই কারণ, তারা বলতে চাইছে যেহেতু 2022 সেশনের মধ্যে তাদের ডিএলএডটা কমপ্লিট হলে তারা অবশ্যই 22 রিক্রুটমেন্ট অংশগ্রহণ করতে পারতো, কিন্তু সেটা পর্ষদের গাফিলতির জন্য এই 2022 ডিএলএড সেশনটা 23 সালে গিয়ে কমপ্লিট হয়, তার জন্য তারা নাকি রিক্রুটমেন্ট অংশগ্রহণ করতে পারেনি। তো সেটা পর্ষদের সমস্যা। সেখানে তো যারা 11,765-তে রেগুলার ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করছে তারা তো সাফার করবে না এই বিষয়টা নিয়ে। এটা একটা মূল পয়েন্ট আমি তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আমরা যদি একটুখানি দেখি, তোমাকে অবশ্যই নোটিফিকেশান আসার আগে পর্যন্ত 2 ইয়ার ডিএলএড কমপ্লিট করতে হবে এবং টেট পাস হতে হবে, যেটা 2022 এই সেশনের ডিএলএডটা কিন্তু কমপ্লিট ছিল না। সেক্ষেত্রে তারা কিন্তু নট এলিজিবল। তোমরা মোটামুটি বুঝতে পারছো, এটাই ছিল। এবার জাজমেন্ট কি আসবে না আসবে সেটা অবশ্যই বিচারপতির হাতে নির্ভর করছে, আমি আমারটুকু বললাম। এবারে 11,765 যে প্যানেল, সেই প্যানেলের ভবিষ্যৎ নির্ধারণ আমি কেন বলছি, কারণ তোমরা সকলে জানো 11,765 থেকে যে 9,533 প্যানেল প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু ফাইনাল সাবজেক্ট আউটকামও দেওয়া আছে। কারণ 2022-এর মামলার জাজমেন্ট আসার পরেই বোঝা যাবে সেই ফাইনাল সাবজেক্ট আউটকামটা থাকছে কি থাকছে না, অর্থাৎ থাকবে না। 2022-এর জাজমেন্ট আসার পরেই ফাইনাল সাবজেক্ট আউটকাম উঠে যাবে। কারণ 2022 যদি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু এই 9,533 প্যানেলের সমস্যা হলেও হতে পারে, কারণ সেই প্যানেলটা কিন্তু 2022 জিতে গেলে অবশ্যই প্যানেলটাকে রিসাফেল করতে হবে এবং প্যানেলটাকে কিন্তু আবার পুনরায় এডিট করে একদম কমপ্লিট একটা প্যানেল তৈরি করতে হলে হতে পারে। তো সেখান থেকে কিন্তু প্যানেলের উপরে সাবজেক্ট টু আউটকাম আছে। তো সেখান থেকে 11,765 থেকে 9,533 যারা শিক্ষক হয়েছেন তাদেরকে বলবো অবশ্যই আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা সকলে দেখেছেন ফাইনাল সাবজেক্ট আউটকামের কী ক্ষমতা। এমপি ক্লারিফিকেশন মামলা আপনারা দেখেছেন, সেখানে ফাইনাল সাবজেক্ট আউটকাম যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে ছিল তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বিএড ক্যান্ডিডেটদের কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো সেখান থেকে ফাইনাল সাবজেক্ট আউটকামটা কতটা ভয়ঙ্কর আপনারা কিন্তু নিজেও জানেন। এবারে বলি নেক্সট আর কি হতে পারে। এখান থেকে 2022 মামলাটা যদি মিটে যায় সেক্ষেত্রে কিন্তু আগামী যে আনঅবজার্ভড যেটাকে বলছে সেই ক্যান্ডিডেটগুলো কিন্তু আবারও সুযোগ পেয়ে যেতে পারে। সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এখান থেকে আবার একটা চাকরির সুবর্ণ সুযোগ পেতে পারে, এবং 5% অ্যাডিশনাল যারা তারা কিন্তু মূল প্যানেলে চলে যাবে, এটা কিন্তু বলা হয়। তার মানে 5% অ্যাডিশনাল যাদের নাম আছে তারা কিন্তু মূল প্যানেলে চাকরি পাবে এবং আবার কিন্তু একটা 5% অ্যাডিশনাল প্যানেলও প্রকাশ পাবে। তো যাই হোক, আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ শুনানি হতে যাচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অবশ্যই আমার চ্যানেলে আপডেট দেওয়া হবে, তো তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। থ্যাংক ইউ।